জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেবে ভেবেছো, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি নেবে ভেবেছো, তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহ, ভূগোলের প্র্যাকটিক্যাল সহ, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ ক্লাস এবং তার এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস আমি আমার এই চ্যানেলে করাবো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1 ইতিহাস সে প্রথম অধ্যায়, ইতিহাস ধারণা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে আমি এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে, কোন কোন টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় 3 ঘন্টার ক্লাস নিয়ে আমি শেষ করেছি এই টপিকটা। তোমরা যারা এখনো দেখোনি সেই ক্লাসটা দেখতে পারো, আমার ইউটিউবে প্লেলিস্ট করা আছে। আবার আমি এই ভিডিওটা ডেসক্রিপশন লিঙ্কেও সেই প্লেলিস্ট দিয়ে দেবো, দেখতে পারো। আজকে সেই অধ্যায় করানোর পরে, সেই ইতিহাস ধারণা অধ্যায় করানোর পরে এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রায় 90টা প্রশ্ন হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো করলে তোমরা অনেকটাই পরীক্ষায় পারবে করতে, ঠিক আছে? আজকে আমাদের প্রথম প্রশ্ন, ইতিহাস রচনার পদ্ধতিকে সাধারণত কি বলা হয়? হিস্টোরিওগ্রাফি বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, উক্তিটি কে করেছেন? E.H. কার। 3 নম্বর, প্রাক ইতিহাস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, মনে রাখবে, 1834 খ্রিস্টাব্দে পল তুর্নাল। 1864 খ্রিস্টাব্দে কি নাম? পল তুর্নাল, ঠিক আছে? 1834 খ্রিস্টাব্দে পল তুর্নাল প্রথম এই প্রাক ইতিহাস শব্দটা প্রথম ব্যবহার করেন, ঠিক আছে? কখন? তিনি যখন ফ্রান্সে কিছু গুহায় প্রাপ্ত নিদর্শনগুলি বিবরণ দিতে যান, তখনই এই প্রাক ইতিহাস শব্দটা প্রথম ব্যবহার করেন। প্রাক ইতিহাস শব্দটার ইংরেজি হলো প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি। এরপরে 4 নম্বর প্রশ্ন, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম উল্লেখ করেছেন কে? ড্যানিয়েল উইলসন 1851 খ্রিস্টাব্দে প্রথম ইংরেজিতে প্রি হিস্ট্রি শব্দটা ব্যবহার করেন। 5 নম্বর, প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝায় কি? বোঝায় প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্ট্রি বলতে কি বোঝায়? এটার কথার অর্থ হলো প্রি হিস্ট্রি, ঠিক আছে? এটা কথার অর্থ হলো কি, যে যুগে মানুষ কোনো রকম লিখিত উপাদান বা কোনো লিখিত ঐতিহাসিক উপাদান নেই, ঠিক আছে? আর এই যে যুগ, এই যুগটা আনুমানিক কত সাল আগে থেকে চালু হয়েছে? 20 লক্ষ বছর আগে, যবে থেকে মানুষ পৃথিবীতে এসছে তবে থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দর মধ্যে পার্থক্য আমি সেই ক্লাসে বলেছি, তোমরা গিয়ে দেখতে পারো। 6 নম্বর প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি বা প্রি হিস্ট্রি শব্দটির অর্থ কি? যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না এবং এই যুগের হাতিয়ারগুলি ছিল মূলত কি? পাথরের তৈরি। মানুষ এই যুগে সব থেকে বেশি হাতিয়ার ব্যবহার করতো পাথর দিয়ে, তখনও মানুষ ধাতু আবিষ্কার করতে পারেনি। 7 নম্বর, প্রায় ইতিহাস শব্দটির অর্থ কি? প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো কিন্তু সেই লিখন পদ্ধতি এখনো পাঠ করা যায়নি, ঠিক আছে? এটা ছিল কি? প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, ঠিক আছে? এটার ইংরেজি হলো প্রোটো হিস্ট্রি। এটার ইংরেজি কি? প্রোটো হিস্ট্রি। এই সময় মানুষ লিখন পদ্ধতি জেনেছিল কিন্তু সেই লিখন জিনিসগুলো এখনকার যারা ঐতিহাসিক আছে তারা পাঠোদ্ধার এখনো করতে পারেনি, ঠিক আছে? আর এর উদাহরণ হতে পারে, আমরা বলতে পারি হরপ্পা সভ্যতা, যে লিপিগুলো আছে এখনো পাঠোদ্ধার করা যায়নি। ফাদার হেরাস বা ফাদার হেরাস নামক অনেক আরো কিছু ঐতিহাসিক এর পাঠোদ্ধার করতে চেয়েছিল কিন্তু পারেনি।
আমরা পড়বো একটু পরেই কারা কারা পাঠোদ্ধার করতে পারেনি। ফাদার হেরাস সহ আরো অনেকেই ছিল। ঠিক আছে, হরপ্পা সভ্যতার লিপি বলতে পারি আমরা পাঠোদ্ধার করা যায়নি। ঠিক আছে, এরপরে 8 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক যুগ বলতে বোঝায়, ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক্যাল এজ, হিস্টোরিক্যাল এজ বলতে কি বোঝায়? যে যে যুগে লিখিত ঐতিহাসিক উপাদান আছে এবং যেগুলি পাঠোদ্ধারও করা গেছে। 9, ঐতিহাসিক যুগের একটি সভ্যতার নিদর্শন কি হবে? ঐতিহাসিক যুগের একটি সভ্যতার নিদর্শন হবে আর্য সভ্যতা বা ভেদিক এজ, আর্য সভ্যতা বা ভেদিক এজ। এরপরে 10 নম্বর, ভারতের প্রথম লিপির প্রচলন ঘটে কোথায়? হরপ্পা সভ্যতায়, কিন্তু সেগুলি এখনো পাঠোদ্ধার করা যায়নি। 11, ভারতের ঐতিহাসিক যুগের সূচনা ঘটেছিল কত খ্রিস্টাব্দে? আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ভারতের ঐতিহাসিক যুগের সূচনা ঘটেছিল। এই ঐতিহাসিক যুগ কবে সূচনা ঘটেছিল এই নিয়েও ডিবেট আছে, তোমরা আগের ক্লাসে দেখতে পারো। ডিবেট মানে তর্ক বিতর্ক আছে। 12, ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রায় 90টা প্রশ্ন হবে। ঠিক আছে। 13, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কাকে বলা হয়? থুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। 14, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখক হলেন E.H. কার, মনে রাখবে, ইম্পর্টেন্ট। রেডিও কার্বন ডেটিং বা C14 পদ্ধতির বা কি বললাম C14 এরকম দিতে পারে, C14 পদ্ধতির আবিষ্কর্তা কে ছিলেন? উইলার্ড লিবি। এই পদ্ধতির সাহায্যে কি বলা হয়? যে পুরনো প্রত্নতাত্ত্বিক উপাদানের কাল নির্ণয় করা হয়, পুরনো প্রত্নতাত্ত্বিক উপাদানের কাল নির্ণয় করা হয়। এবার প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি বোঝায় তোমরা যদি না জানো, আগের ভিডিওটা অবশ্যই দেখো, তারপরে এই প্রশ্নগুলো দেখতে আসো, ভালো হবে। 16, মানুষের সবচেয়ে পুরাতন জীবাশ্মটি পাওয়া গেছে কোথায়? আফ্রিকা মহাদেশে ভারতে প্রথম, সারা পৃথিবীর প্রথম পুরাতন জীবাশ্ম পাওয়া গেছে। 17, ডাইনোসর জাতীয় বিশাল আকৃতি প্রাণীর পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল কবে? প্রাগ ঐতিহাসিক যুগে। ঠিক আছে। 18, প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হলো আমাদের জীবাশ্ম। 19, ভারতীয় উপমহাদেশে আবিষ্কৃত প্রাচীনতম হাতিয়ারগুলি, ঠিক আছে, প্রাচীনতম হাতিয়ারগুলি পাওয়া গেছে কোথায়? উত্তর হবে সোয়ান উপত্যকা। এটি বর্তমানে ভারতের অবিভক্ত ভারতের পাকিস্তানে আছে, অর্থাৎ ভারত যখন একসঙ্গে ছিল পাকিস্তানের সঙ্গে, ঠিক আছে, তখন তাই বলছে যে ভারতের উপমহাদেশে পাকিস্তানে আছে। ঠিক আছে। ভারতে প্রাক ঐতিহাসিক যুগ বলতে বোঝায় কি? প্রাক হরপ্পা যুগকে, প্রাক হরপ্পা যুগকে বলা হয় ভারতীয় প্রাক ঐতিহাসিক যুগ। ঠিক আছে। 21, প্রাচীনতম মানুষের দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে কোথায়? কেনিয়ার উইলোডু ভাই গর্জে, নামটা ভীষণ অড নাম, একটু মনে রাখবে। 22, লুসি নামক প্রায় 32 লক্ষ বছরের প্রাচীন শিশুকন্যার জীবাশ্মটি পাওয়া গেছে কোথায়? আফ্রিকার ইথিওপিয়াতে। 23, ভারতের প্রাচীনতম প্রস্তর যুগের একটি অন্যতম প্রাচীন প্রস্তর প্রত্নস্থল, এটা প্রত্নস্থল হলো কোথায় পাওয়া গেছে? রাজস্থানের দিদওয়ানা। ভারতের প্রাচীন প্রস্তর যুগের একটি অন্যতম প্রত্নস্থল হলো দিদওয়ানা, রাজস্থানের। 24, ভারতের মধ্যপ্রস্তর যুগের একটি বিখ্যাত প্রত্নস্থল হলো উত্তরপ্রদেশের চোপানিমান্ডো। উত্তরপ্রদেশের চোপানিমান্ডো ভারতের মধ্যপ্রস্তর যুগের একটা গুরুত্বপূর্ণ বিখ্যাত প্রত্নস্থল। 25, ভারতের মধ্যপ্রস্তর যুগের কোন প্রত্নস্থলে, ঠিক আছে, কোন প্রত্নস্থলে পশুপালনের ইঙ্গিত পাওয়া গেছে? রাজস্থানের বাগোরে। রাজস্থানের বাগোরে প্রত্নস্থলে পশুপালনের ইঙ্গিত পাওয়া গেছে। 26, মেহেরগড়ের প্রাচীনতম কালপর্বটি কি হবে? খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 পর্যন্ত মেহেরগড়ের প্রাচীনতম কালপর্বটি
নির্ণয় করা গেছে। 27 ভারতের প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা হলো মেহেরগড়ের সভ্যতা। 28 ভীমবেটকা গুহা চিত্রটি আবিষ্কৃত কোথায় হয়েছে? মধ্যপ্রদেশে। এখানে মূলত দেখা যায় শিকারের দৃশ্য, অর্থাৎ প্রাচীন যুগের মানুষ যারা ছিল তারা শিকার করছে, সেটা গুহার দেওয়ালে এঁকেছে। চিত্রটা কেমন ছিল সেটা দেখতে গেলে আগের ক্লাস ফলো করো, যেটা ইতিহাস ধারণা যে অধ্যায়ে আমি সম্পূর্ণ ক্লাস 3 ঘন্টা করেছি, সেই ক্লাসটা। ঠিক আছে। আলতামিরা গুহা চিত্র আবিষ্কৃত হয়েছে কোথায়? স্পেনে। এখানে যে গুহাতে ছবিটা আঁকা ছিল সেটাও মোটামুটি কল্পনা করেছেন ঐতিহাসিকরা, বাইসনের ছবি। 30 ডেন্ড্রোক্রোনোলজির পদ্ধতি আবিষ্কর্তাকে? এই ডগলাস। এটা দ্বারা কি করা হয়? গাছের বয়স নির্ণয় করা হয়। 31 প্রাগৈতিহাসিক যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান কি হবে? প্রাগৈতিহাসিক যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হবে গুহা চিত্র। তারপর বলেছে 32 লিপির উৎকীর্ণ বিদ্যাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে, লিপির উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি এবং লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় কি? প্যালিওগ্রাফি। লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় কি? প্যালিওগ্রাফি। 33 পাথরের হাতিয়ার ব্যবহার অনুযায়ী মানব সংস্কৃতিকে কতগুলো ভাগে ভাগ করা হয়? 3টি পর্যায়ে ভাগ করা হয়, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর। যত নব্যের দিকে গেছে, প্রাচীন থেকে নব্যের দিকে গেছে, ঠিক আছে, প্রাচীন থেকে নব্যের দিকে গেছে, তত ভোতা হাতিয়ার থেকে সূচালো হয়েছে, ভোতা হাতিয়ার থেকে সূচালো হয়েছে হাতিয়ার। ঠিক আছে। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কি বলা হয়? নিউমিসমেটিক্স। 35 ভারতের নব্যপ্রস্তর যুগের সভ্যতা হলো কি হবে? মেহেরগড়ের সভ্যতা। 36 ভারতের লৌহ যুগের সূচনা হয়েছিল কবে? বৈদিক যুগে। এর ইংরেজি নাম আমি একটু আগেই বলেছি, ভেডিক এজ। ভারতের তাম্র 37 ভারতের তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কাকে? তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় হরপ্পা সভ্যতাকে। 38 যে যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শেখে সেটি কি হবে? নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথম নিজে খাদ্য উৎপাদন করতে থাকে, তার আগে তারা বনে বনে থেকে খাদ্য সংগ্রহ করত। 39 যে যুগে মানুষ প্রথম কৃষিকাজ আয়ত্ত করে, কৃষিকাজ শেখে, সেটা হবে নব্যপ্রস্তর যুগে। ইংরেজি মেসোলিথিক শব্দের অর্থ কি? কথাটি বাংলার পরিভাষা বা বাংলা কি? মধ্যপ্রস্তর যুগকে বলা হয় কি? মেসোলিথিক। আর যদি নব্যপ্রস্তর যুগ বলতো সেটাকে কি বলবো? নিওলিথিক বা নব্যপ্রস্তর। ঠিক আছে। মেসোলিথিককে বলা হয় মধ্যপ্রস্তর আর নিওলিথিককে বলা হয় নব্যপ্রস্তর। আর যদি বলতো প্যালিওলিথিক, মনে রাখবে প্যালিওলিথিক হবে প্রাচীন প্রস্তর। ঠিক আছে, প্রাচীন প্রস্তরকে বলা হয় প্যালিওলিথিক। 41 কোন যুগে মানুষ কুমোরের চাকা আবিষ্কৃত করে? নব্যপ্রস্তর যুগে মানুষ কুমোরের চাকা আবিষ্কৃত হয়। নিওলিথিক তো বললাম, নিওলিথিক মানে নব্যপ্রস্তর যুগ। কথাটি ব্যবহার করেন জন লুবক। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, জন লুবক প্রথম এই নব্যপ্রস্তর যুগ কথাটি ব্যবহার করেন। 43 ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগের একটি প্রত্নস্থল। ঠিক আছে, নব্যপ্রস্তর যুগের একটি প্রত্নস্থল হলো, উত্তর হবে আদমগড় এবং মধ্যপ্রদেশ। 44 মেহেরগড় প্রত্নস্থলটি আবিষ্কার করেন কে? জা ফ্রাঁসোয়া জারিদ। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, জা ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। যেমন হরপ্পা সভ্যতা এবং সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল রাখালদাস ব্যানার্জি এবং দয়ারাম সাহানি, তেমনি মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার করেছিল জা ফ্রাঁসোয়া জারিস এবং
যা ফ্রাসোয়া জারিস। তাহলে এখানে যেটা বললাম যে হরপ্পা সভ্যতা আবিষ্কার, হরপ্পা বা সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে? রাখাল দাস ব্যানার্জি এবং দয়ারাম সাহানি। ঠিক আছে, বেশ। এরপরে আজ অব্দি প্রাপ্ত বিশ্বের প্রাচীনতম লিপি কি নাম? লিপির নাম হলো সুমেরীয়দের কিউনিফর্ম লিপি। প্রথমে এটি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, অর্থাৎ এই দিক থেকে বাঁ দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে। পরবর্তীকালে কি করা হয়? পরবর্তীকালে বাঁ দিক থেকে ডান দিকে লেখা চালু হয় এই কিউনিফর্ম লিপি। ঠিক আছে, এরপরে 46 প্রাচীন মিশরের লিপির নাম কি? প্রাচীন মিশরের লিপির নাম হলো হায়ারোগ্লিফিক লিপি। প্রাচীন মিশরের লিপির নাম হায়ারোগ্লিফিক লিপি। এই প্রাচীন মিশরের লিপি সম্পর্কে জানতে হলে, আরো ডিটেলস জানতে গেলে আগের ক্লাসটা করো। 3 ঘন্টা ক্লাস নিয়েছি তোমাদের জন্য, সেই ক্লাসটা অবশ্যই দেখো। ঠিক আছে। 47 সৌহগড়ে তাম্রলিপি কোথায় পাওয়া গেছে? ভারতে পাওয়া গেছে। 48 সিন্ধু লিপি পাঠোদ্ধার চেষ্টা কে করেন? সিন্ধু লিপি পাঠোদ্ধারের চেষ্টা করেন, মনে রাখবে, ফাদার হেরাস, গেড, স্মিথ, ল্যাংডন, হান্টার, স্বামী শঙ্করানন্দ। এরা মিলে সিন্ধুলিপি পাঠোদ্ধার চেষ্টা করেন কিন্তু উদ্ধার করতে পারেন না। 49 বোগাজ কই লিপি পাওয়া গেছে কোথায়? এশিয়া মাইনরে। অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। ঠিক আছে, অশোকের কিছু কিছু শিলালিপি বা যে কোনো অভিলেখে প্রিয়দর্শী অশোক লেখা ছিল, প্রিয়দর্শী। ঠিক আছে, প্রিয়দর্শী এরকম উল্লেখ ছিল। বেশ, এরপরে 51 কারা প্রথম প্যাপিরাস গাছের ছালে লিখন পদ্ধতির আবিষ্কার করেন? উত্তর প্রাচীন মিশরীয়রা। প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস গাছের ছালে লিখন পদ্ধতির আবিষ্কার করেন। 52 হস্তিগুম্ফা লিপির উৎকীর্ণ করেন কে? হস্তিগুম্ফা লিপির উৎকীর্ণ করেন কলিঙ্গরাজ খারবেল। বর্তমানে কলিঙ্গ আছে উড়িষ্যাতে। 53 নাসিক প্রশস্তি রচয়িতা হলেন কে? গৌতমী বলশ্রী হলো নাসিক প্রশস্তির রচয়িতা। 54 আইহোল প্রশস্তি রচয়িতাকে? রবি কীর্তি। এই বইয়ের নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু। 55 খুব ইম্পর্টেন্ট, বীণা বাদনরত মুদ্রাটি, অর্থাৎ বীণা বাজাচ্ছে একটা মুদ্রায় দেখা যাচ্ছে যে বীণা বাজাচ্ছে, একজন বীণা বাজাচ্ছে। এটা কে চালু করেছিল? সমুদ্রগুপ্ত। অর্থাৎ সমুদ্রগুপ্ত বীণা বাজাতে পছন্দ করতো, তাই তার বীণা বাদনরত ছবি মুদ্রাতেই খোদাই করে এঁকে দিয়েছিলেন। 56 অশোকের শিলালিপিগুলি ছিল কি ভাষায় লেখা? ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে লেখা ছিল। 57 সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি? সাতবাহন রাজাদের মুদ্রার নাম ছিল পতিন। 58 পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যটির নাম কি? গিলগামেশ। এটি ছিল সুমেরীয়দের মহাকাব্য। 59 ইম্পর্টেন্ট, মনে রাখবে, প্রাচীন মহাকাব্যটি পৃথিবীর গিলগামেশ, সুমেরীয়দের মহাকাব্য। 59 জেন্দ আবেস্তা হলো কি? জরাথ্রুস্টের। জেন্দ আবেস্তা কি ছিল? জরাথ্রুস্টের উপদেশবলী সংকলিত একটা গ্রন্থ। 60 বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম কি? বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম হলো ভারতের মহাভারত। 61 ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ। 62 অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। 63 বুদ্ধচরিতের রচয়িতা হলেন কে? অশ্বঘোষ। 64 অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক হলেন কে? পাণিনি। পাণিনি হলেন অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক। 65 মহাভাষ্যের রচয়িতাকে? পতঞ্জলি। 66 বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এটি কি ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। 67 পুরাণের সংখ্যা হলো 18টি।
ঠিক আছে, এই প্রত্যেকটা পুরাণে কি বিষয়বস্তু ব্যাখ্যা বা আলোচনা করা আছে আমি 3 ঘন্টার ক্লাসে, প্রায় 3.5 ঘন্টার ক্লাসে আলোচনা করেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখো। ঠিক আছে, তবে বুঝতে পারবে যে পুরাণের বিভিন্ন সংখ্যায়, এক একটা সংখ্যায় কি কি আলোচনা করা হয়েছে। 68, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? মেগাস্থিনিস। তিনি কখন এসেছিলেন? মৌর্য সাম্রাজ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এসেছিলেন। তিনি ছিলেন কি? সেলুকাসের দূত। সেলুকাস তার মেয়েকে সেন্ট হেলেনাকে চন্দ্রগুপ্তের সঙ্গে বিয়ে দিয়েছিল বলে, ঠিক আছে, যুদ্ধ থামানোর জন্য চন্দ্রগুপ্তের সঙ্গে বিয়ে দিয়েছিল। এবার তার মেয়েকে কেমন রেখেছে না না রেখেছে তা জানার জন্য সেলুকাস মেগাস্থিনিসকে পাঠিয়েছিল, এবং মেগাস্থিনিস ভারতে এসে ইন্ডিকা গ্রন্থ রচনা করে দিয়েছে। আরও গল্প আছে, তোমরা আগের ক্লাসটা দেখো, খুব ভালো করে বুঝতে পারবে। 69, ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি রচয়িতা হলেন কে? প্লিনি। ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি রচয়িতা হলেন প্লিনি। 70, পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থটি রচয়িতা হলেন কি? অজ্ঞাতনামা গ্রিক নাবিক। এর অর্থ হলো ভারত মহাসাগরের ভ্রমণ। এই যে গ্রন্থগুলোর নাম আছে, যেমন আমরা পড়লাম ইন্ডিকা মেগাস্থিনিসের, তারপরে পড়লাম ন্যাচারাল হিস্ট্রি প্লিনির, তারপর পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি অজ্ঞাতনামা লেখক, এই গ্রন্থগুলো থেকে প্রাচীন ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাই আমাদের মনে রাখতে হবে, একজন ঐতিহাসিক ইতিহাস রচনা করতে যদি যায় ভারতের প্রাচীন ভারত সম্পর্কে, তবে এই গ্রন্থগুলো তাকে অবলম্বন করতে হবে। 71, ফা হিয়েন কে ছিলেন? চীনা একজন পর্যটক ছিলেন। তার লেখা একটি বই হলো কি? ফো কুও কি। তিনি ভারতে আসেন কোন যুগে? গুপ্ত যুগে ফা হিয়েন ভারতে এসেছিলেন। ঠিক আছে। 72, হিউয়েন সাং ভারতে আসেন কার আমলে? হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং ভারতে আসেন। তার লেখা বইটি হলো কি? সিকিউকি। সিইউকি হলো তার লেখা গ্রন্থের নাম। ঠিক আছে, তবে হিউয়েন সাং ভারতে আসেন কবে? হর্ষবর্ধনের আমলে। তার লেখা বই ছিল কি? সিইউকি। এবার তিনিও ভারত সম্পর্কে বিভিন্ন কথা লিখে গেছেন, প্রাচীন ভারত সম্পর্কে, তাই এই বইগুলো আমাদের মনে রাখতে হবে। তেমনি কিতাবুল হিন্দের রচয়িতা ছিলেন অল বিরুনি। তিনিও ভারত সম্পর্কে অনেক কথা বলে গেছেন, সেগুলো আমরা 3rd সেমিস্টারে গিয়ে পড়ব। ঠিক আছে, অল বিরুনি আসলে কি বলে গেছেন এই কিতাবুল হিন্দ বইতে, সেগুলো সম্পর্কে। 74, কল্পসূত্র গ্রন্থের রচয়িতা হলেন কে? ভদ্রবাহু। 75, সন্ধ্যাকর নন্দীর গ্রন্থটি রচয়িতা হলেন রামচরিত। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই এই যে বইগুলো আমরা বলছি, এই বইগুলো প্রাচীন ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের প্রদান করে। ঠিক আছে, বেশ। আমির খসরু যে বইটা লিখেছেন তার বইগুলোর নাম কি? খাজাইন উল ফুতুহু, কিরণ উস সায়াদিন, মুফতা উল ফত, আশিকা তুগলকনামা। এই বইগুলো ভারতের ইন্দো পার্সিক ঐতিহ্য, অর্থাৎ মুঘল যুগ এবং সুলতান যুগ যখন চলছিল তখন ভারত সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ একটা বই। 1290 খ্রিস্টাব্দ থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত জালাউদ্দিন খলজি থেকে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল পর্যন্ত দিল্লির দরবারে সভাকবি ছিলেন। জিয়াউদ্দিন বর্ণী, তার বইয়ের নাম কি? তারিক-ই ফিরোজ শাহ ফুতু-ই জাহানদারি। তিনি মোহাম্মদ বিন তুগলকের সভাসদ ছিলেন। 78, মিনহাজ উস সিরাজ ছিলেন দিল্লি সুলতানের নাসির উদ্দিনের প্রধান কাজী। তার লেখা বই কি ছিল? তবাকত-ই নাসরি। ঠিক আছে, এই যে আমির খসরুর বইগুলো এবং জিয়াউদ্দিনের বই তারিক-ই ফিরোজ শাহ ফুতু-ই জাহানদারি, এই বইগুলো আমাদের ইন্দো পার্সিক ঐতিহ্য, এই যে এই বইগুলো আমাদের ভারতের ইন্দো পার্সিক ঐতিহ্য সম্পর্কে জানতে, অর্থাৎ সুলতানি যুগের ইতিহাস জানতে খুব ভীষণভাবে সাহায্য করে। 79, একজন সাম্রাজ্যবাদী ধারার ঐতিহাসিক হলেন, অর্থাৎ সাম্রাজ্যবাদকে সাপোর্ট করে ইতিহাস রচনা করেছেন কারা কারা? জেমস মিল, এছাড়াও ছিলেন জন স্টুয়ার্ট মিল এবং ভিনসেন্ট স্মিথ। এরা ছিল সাম্রাজ্যবাদ, ইউরোপীয়রা অষ্টাদশ শতকে যে সাম্রাজ্যবাদ স্থাপন করেছিল ভারত এবং অন্যান্য দেশে, সেই বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়টাকে সাপোর্ট করে এরা ইতিহাস রচনা করেছেন, তাই এদেরকে বলা হয় কি? সাম্রাজ্যবাদী ঐতিহাসিক।
একজন জাতীয়তাবাদী অর্থাৎ দেশের প্রতি ভালোবাসা রেখে, ঠিক আছে, যারা ইতিহাস রচনা করেছেন ভারতে তাদের নাম কি কি? রমেশচন্দ্র মজুমদার, এছাড়া আচার্য যদুনাথ সরকার, ইরফান হাবিব, এরা। 81, একজন মার্ক্সবাদী ধারার ইতিহাস চর্চার ঐতিহাসিক কে হবে? রজনী পাম দত্ত একজন মার্ক্সবাদী ধারার ইতিহাস চর্চার ঐতিহাসিক। 82, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত কে করেন? রণজিৎ গুহ, তোমরা টেনেও পড়ে এসছো। 83, একজন কেমব্রিজ, এটা হবে কেমব্রিজ, ঠিক আছে। কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক হলেন অনিল শীল, রজনীকান্ত রায়, নেমিয়ার গ্যালাহার, এরা হলেন একজন কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক। ভারতের দুজন, অনিল শীল এবং রজনীকান্ত রায়। 84, ভারতের আধুনিক যুগ সূচনা হয় কত সালে? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর থেকেই ভারতের আধুনিক যুগের সূচনা, অর্থাৎ ঔরঙ্গজেব মৃত্যুর পর থেকেই আমাদের ভারতে আধুনিক যুগের সূচনা হয়, এরকম ধরা হয়। ভারতের মধ্যযুগ হিসাবে চিহ্নিত হয় কত সাল থেকে? যবে থেকে সুলতানি যুগ শুরু হলো বা দাস বংশ প্রতিষ্ঠিত হলো কুতুবউদ্দিন আইবকের নেতৃত্বে 1206 খ্রিস্টাব্দে, সেখান থেকে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত ভারতের মধ্যযুগ। ভারতের ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ হিসাবে চিহ্নিত কে করেছেন? ভিনসেন্ট স্মিথ, মনে রাখবে, ইম্পর্টেন্ট। 87, অতীতের সময়কাল বিষয়ক ইতিহাস চর্চার প্রধান দুটি দৃষ্টিভঙ্গি কি? একটা হলো রৈখিক ও চক্রাকার সময়রেখা, অর্থাৎ ইতিহাসে কোনো ঘটনা যদি আবার ফিরে আসে, কোনো ঘটনা, সেটাকে বলে চক্রাকার। আর রৈখিক বলতে বোঝায় কোনো একটা ঘটনা শুরু হলো, তার সমাপ্তি হলো, আর কখনো ফিরে আসবে না। এই সংক্রান্ত বিষয় অনেকখানি আলোচনা করা হয়েছে, আমার আগের ক্লাসটা অবশ্যই ফলো করো তোমরা, বারবার বলছি, ঠিক আছে। সেখানে ব্যাখ্যা করা হয়েছে রৈখিক এবং চক্রাকার সময়কাল কি। তারপরে 88 প্রশ্ন, যুগের সূত্রপাত এবং যুগের সমাপ্তি এটি ইতিহাসে কোন সময়রেখা? রৈখিক সময়রেখা, যুগের সূত্রপাত হবে আবার শেষও হয়ে যাবে। 89, ইতিহাসে যুগের সময়ধারা চক্রাকার পথে আবর্তিত হয়, এটি ইতিহাসে কেমন সময়রেখা? এটি হবে চক্রাকার কালচেতনা। 90, ইউরোপের নগরায়নের সূচনা হয়েছিল কত সালে? পঞ্চদশ শতকে। তবে আজকে প্রায় 90টা প্রশ্ন, ঠিক আছে, আমরা এখানে আলোচনা করলাম। পরের দিন আমরা সেকেন্ড চ্যাপ্টার, 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, সেই চ্যাপ্টারটা ধীরে ধীরে করব এবং কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করব। যারা আগের ভিডিওটা দেখোনি, ইতিহাসে প্রথম অধ্যায়, সেই ভিডিওটা অবশ্যই দেখো। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা তোমাদের জন্য আমি ক্লাস নিয়েছি একবারে, তবে বুঝতে পারবে এই প্রশ্নগুলো উত্তর, ঠিক আছে। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত। যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই 11 ক্লাসে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস করার জন্য। তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।